আসসালামু আলাইকুম। সিক্সথ ব্যাংকিং প্রফেশনাল এক্সাম 2025 এর প্রথম পর্ব, জে এ আই বিবি, জুনিয়র অ্যাসোসিয়েট অফ ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ। প্রথম পর্বে 6টি সাবজেক্ট রয়েছে। 6টি সাবজেক্টের ভিতরে সাবজেক্ট কোড 101 বা প্রথম সাবজেক্ট এর নাম মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম। এই বিষয়ের উপর জুম অ্যাপের মাধ্যমে ব্যাংকিং প্রফেশনাল এক্সামের ক্লাস সম্পাদন করা হবে। ক্লাস এর প্রেজেন্টেশনে রয়েছি আমি রাজীব খান, এবং লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই ক্লাসটি সরবরাহ করা হচ্ছে। আপনারা জানেন, বাংলাদেশে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরিচালনা করে আইবিবি, যার পূর্ণরূপ ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ। আইবিবি দুটি পর্বে এই পরীক্ষা নিয়ে থাকে। প্রথম পর্ব জে এ আই বিবি এবং দ্বিতীয় পর্ব এ আই বিবি। প্রথম পর্বে সাবজেক্ট রয়েছে 6টি এবং দ্বিতীয় পর্বে সাবজেক্ট রয়েছে 6টি। প্রথম পর্বের 6টি সাবজেক্ট কম্পালসারি, দ্বিতীয় পর্বের 5টি সাবজেক্ট কম্পালসারি এবং একটি সাবজেক্ট অপশনাল, অর্থাৎ ঐচ্ছিক। কয়েকটি সাবজেক্ট থেকে আপনি আপনার পছন্দের সাবজেক্টটি বাছাই করবেন এবং সেটিতে পরীক্ষা দিবেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাসটি দেখানো হচ্ছে। মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম এর মডিউল 1, এই অধ্যায়ে 8টি বিষয়ের উপরে আলোচনা করা হয়। 1, হোয়াট ইজ মানি। 2, ফাংশনস অফ মানি। 3, কাইন্ডস অফ মানি। 4, ডিমান্ড ফর মানি। 5, মেজার্স অফ মানি সাপ্লাই। 6, nominal versus real interest rate. 7, constituent of monetary system. 8, creation of money by commercial banks. আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের প্রচলিত যে ব্যাংক নোট রয়েছে তার মধ্যে সর্বোচ্চ মূল্যমানের যে নোট, 1,000 টাকার নোটের একটি ছবি দেওয়া আছে। আমাদের দেশে মুদ্রার কে আমরা টাকা বলে থাকি। ভারতে রুপি, আমেরিকাতে ডলার, কোন দেশে পাউন্ড, কোন দেশে স্টার্লিং। তো এক এক দেশের মুদ্রার নাম এক এক রকম রয়েছে। বাট মানি জিনিস বলতে আমরা বুঝি যে জিনিস যা দ্বারা আমরা কোনো কিছু ক্রয় করতে পারি, কোনো দ্রব্য বিনিময় করতে পারি, কোনো সেবা গ্রহণ করতে পারি। অর্থাৎ বিনিময়ের মাধ্যম হিসেবেই মূলত এই মুদ্রা ব্যবহৃত হয়। মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেমের মডিউল 1 এই মানিকে কেন্দ্র করেই আলোচনা করা হচ্ছে। দেখা দেখা যাক। আহ, আপনারা এই পরীক্ষা দুই ভাবেই দিতে পারবেন, অর্থাৎ বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সনে। দুই উপায়ে পরীক্ষা দেওয়া যায়। পরীক্ষার যে প্রশ্ন সরবরাহ করা হয় সেখানে বাংলা এবং ইংরেজি উভয় প্রশ্নই দেওয়া থাকে। আপনাকে খেয়াল রাখতে হবে, যদি ইংরেজিতে উত্তর দেন তাহলে সকল প্রশ্নের উত্তর ইংরেজিতে দিতে হবে, আর বাংলায় উত্তর দিলে সকল প্রশ্নের উত্তর বাংলায় দিতে হবে। এইখানে আইবিবি অতীতে আহ বিভিন্ন প্রকাশনী থেকে বই প্রকাশ করা হতো, কিন্তু 96তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা সময়ে ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ নির্ধারিত সিলেবাস এবং নির্ধারিত বই সরবরাহ করেছে। সেই বইয়ের আলোকে এবং সেই বইয়ের যে মডিউলগুলো রয়েছে এই মডিউলগুলো প্রস্তুতি নিলেই পাউডার ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরীক্ষায় ভালো করা সম্ভব। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ মানি? মানি ইজ এনিথিং দ্যাট ইজ জেনারেলি অ্যাকসেপ্টেবল অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। যদি আমরা বাংলায় বলি, অর্থ কাকে বলে? অর্থ বলতে আমাদের দেশে যেটিকে আমরা টাকা বলে থাকি। তো অর্থ কাকে বলে? যা বিনিময়ের মাধ্যম হিসাবে সর্বজনীন ভাবে স্বীকৃত বা সার্বজনীন ভাবে ব্যবহৃত হয়, যা হিসাবের একক হিসাবে ব্যবহৃত হয়, যা ভবিষ্যতে পাওনা পরিশোধে ব্যবহৃত হয় এবং যা মূল্য সংরক্ষণে ব্যবহৃত হয়।
অর্থাৎ টাকা বা অর্থ চারটি কাজ করতে পারে। এই চারটি কাজ করতে পারে একমাত্র টাকাই, যা বিনিময়ের মাধ্যম একটি একটি করে দেখুন, বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। ধরেন আপনি যদি কোনো কিছু ক্রয় করতে চান, ধরুন আপনি সবজি ক্রয় করবেন, তো সবজি বিক্রেতাকে আপনি কি দিবেন? আপনি সবজি গ্রহণ করবেন, বিনিময়ে আপনি তাকে টাকা দিবেন। আপনি পোশাক ক্রয় করবেন, দোকানদারের কাছ থেকে আপনি পোশাক গ্রহণ করবেন, বিনিময়ে তাকে আপনি টাকা দিবেন। আপনি বাজার থেকে একটি মোবাইল ফোন ক্রয় করবেন, আপনি দোকানদারের কাছ থেকে মোবাইল নেবেন আর দোকানদারকে আপনি টাকা দিবেন। তাহলে বিনিময়ের মাধ্যম, মানে কোনো কিছু বিনিময় করার ক্ষেত্রে আমরা মাধ্যম হিসেবে টাকা ব্যবহার করি। আবার আসুন হিসাবের একক, এটাকে ইংরেজিতে বলা হয় ইউনিট অফ অ্যাকাউন্ট। ধরুন একটি আহ কি বলবো, একটি মোটরসাইকেল, হ্যাঁ, এটার দাম কত হতে পারে? এই যে মূল্য নির্ধারণ করব, সেই মূল্য নির্ধারণ কিন্তু আমরা টাকায় করি। একটি গাভী, তার দাম কত হতে পারে? এই মূল্য নির্ধারণ আমরা কিভাবে করব? তাও টাকায় করব। একটি জমি, এর মূল্য নির্ধারণ আমরা কিভাবে করব? টাকায় করব। মানে কোনো কিছু যখন ইউনিট অফ অ্যাকাউন্ট হয়, সেটিও টাকায় করা হয়। তার পরবর্তী ফাংশন হচ্ছে ভবিষ্যতের পাওনা পরিশোধ। আমরা কিছু কিছু পাওনা ভবিষ্যতে পরিশোধ করি, যেমন সুদ, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, যেগুলো ডেফার্ড পেমেন্ট বলা হয়, যেগুলো ভবিষ্যতে পরিশোধ করা হবে। এই ভবিষ্যতে কোনো কিছু পরিশোধ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাও অর্থ বা টাকা। অর্থাৎ আপনি যে সুদ দিবেন, ঋণের সুদ দিবেন, কিংবা বাড়ির ভাড়া দিবেন, কিংবা বিদ্যুৎ বিল দিবেন, আপনার যে পাওনাটা আপনি ভবিষ্যতে পরিশোধ করবেন, সেটি মূল্যায়নও আপনাকে অর্থের ভিত্তিতে বা টাকার ভিত্তিতে করতে হবে। আর একটি কাজ টাকা বা অর্থ করে থাকে বা মানি করে থাকে, সেটি হচ্ছে স্টোর অফ ভ্যালু। আমরা যখন কোনো কিছু সংরক্ষণ করি, সেটা কিন্তু টাকার মাধ্যমে সংরক্ষণ করি। ধরুন আপনার কাছে চাল রয়েছে 10 মণ, এটি যদিও পচনশীল দ্রব্য না, কিন্তু আপনার কাছে দুধ রয়েছে, এই দুধ কিন্তু পচনশীল দ্রব্য। আপনার কাছে সবজি রয়েছে, সবজি পচনশীল। আপনার কাছে মাংস রয়েছে, মাংস পচনশীল। আপনার কাছে সুপারি রয়েছে, সুপারি পচনশীল। পচনশীল ছাড়াও অনেক দ্রব্য আছে যেগুলো দীর্ঘস্থায়ী। আমরা কোনো দ্রব্য যখন সংরক্ষণ করি, সেই দ্রব্য দীর্ঘমেয়াদে সংরক্ষণ করতে গেলে সেটাকে আমরা টাকায় রূপান্তর করে সংরক্ষণ করি। যে ব্যক্তি গাভী লালন পালন করে, তার যে দুধ বিক্রয় করবে, বিক্রিত যে অর্থ, সে দুধ সংরক্ষণ না করে সে অর্থ সংরক্ষণ করে। যার কাছে চাল রয়েছে, যে কৃষক, সে চাল বাজারে বিক্রি করে যে টাকাটা পায়, সেই টাকাটাকে সংরক্ষণ করে। আমার কাছে সংরক্ষণ করার জন্য মানুষ ব্যবহার করে মূলত টাকা। যে কোনো পচনশীল দ্রব্য হোক বা পচনশীল ছাড়া স্থায়ী দ্রব্য হোক, সেটিকে আমরা যখন ভবিষ্যতের জন্য সংরক্ষণ করব, সেটিকে টাকায় রূপান্তর করে তার পরবর্তীতে আমরা সংরক্ষণ করব। তাহলে টাকা বা অর্থ কাকে বলে? যা বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়, যা হিসাবের একক হিসাবে ব্যবহৃত হয়, ভবিষ্যতে পাওনা পরিশোধে ব্যবহৃত হয় এবং মূল্য সংরক্ষণে ব্যবহৃত হয়। এখানে একটি টাকার স্যাম্পল দেওয়া রয়েছে বা আকৃতি দেওয়া রয়েছে, এটি হচ্ছে আমাদের বাংলাদেশে প্রচলিত 100 টাকার নোট। যদি আমরা ইংরেজিতে লিখি, হোয়াট ইজ মানি? মানি ইজ এনিথিং দ্যাট ইজ জেনারেলি অ্যাকসেপ্টেবল অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ ইউনিট অফ অ্যাকাউন্ট, that can be used as a store of value and as a medium of deferred payment. আহ দ্বিতীয় প্রশ্ন, হোয়াট আর দ্য ফাংশনস অফ মানি? কিছুক্ষণ আগেই বলেছি, টাকার কাজ বা অর্থের কাজ হচ্ছে চারটি। এক, ওয়ান, মিডিয়াম অফ এক্সচেঞ্জ। টু, ইউনিট অফ অ্যাকাউন্ট। থ্রি, স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্ট। ফোর, স্টোর অফ ভ্যালু। এই চারটি কাজ টাকা বা অর্থ বা মানি করে থাকে। এখানে আহ এই যে দেখতে পাচ্ছেন 50 টাকার একটি নোট, এটি একটি ব্যাংক নোট। চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, এই কথাটি এই ব্যাংক নোটের উপরে উল্লেখ থাকে। এই টাকা দিয়ে আপনি ক্রয় করতে পারবেন পণ্যদ্রব্য, যেটি মিডিয়াম অফ এক্সচেঞ্জ। এই টাকা দিয়ে হিসাবের এককে এটিকে রূপান্তর করা যায়। স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্ট, ভবিষ্যতে কোনো কিছু পরিশোধের ক্ষেত্রেও এই
টাকা ব্যবহার করা যায়। স্টোর অফ ভ্যালু, কোনো কিছু সংরক্ষণের জন্য টাকায় ব্যবহার করা যায়। তাহলে ফাংশনস অফ মানি, এই প্রশ্ন পরীক্ষায়, ডিপ্লোমা পরীক্ষায় প্রায়শই আসে যে হোয়াট ইজ মানি, হোয়াট আর দ্য ফাংশনস অফ মানি। যদি হোয়াট ইজ মানি আসে, আপনারা টাকা কাকে বলে বা অর্থ কাকে বলে সেটি লিখবেন, এবং হোয়াট আর দ্য ফাংশনস অফ মানি বলতে এই চারটা ফাংশনসই লিখবেন। তার সাথে 2 লাইন বা 3 লাইন করে আপনারা একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করবেন, যাতে একটা ব্রড কোশ্চেনের উত্তর সুন্দরভাবে মানে উপস্থাপন করা যায়। পরবর্তী প্রশ্ন, কাইন্ডস অফ মানি, টাকার প্রকারভেদ। আমাদের দেশে যে টাকা রয়েছে এটা দুই প্রকার প্রধানত। একটি হচ্ছে লিগ্যাল টেন্ডার মানি বা ফিয়াট মানি, আর দ্বিতীয়টি হচ্ছে নন লিগ্যাল টেন্ডার মানি। লিগ্যাল টেন্ডার মানি হচ্ছে সরকার যে টাকা সরবরাহ করে, যেমন বাংলাদেশ ব্যাংক এই টাকা সরবরাহ করে। দুই ভাবে করতে পারে, একটা হচ্ছে কয়েন হিসাবে, আর একটা হচ্ছে পেপার কারেন্সি বা মুদ্রা হিসাবে। আমাদের দেশে কয়েন রয়েছে 1 টাকা, 2 টাকা, 5 টাকার কয়েন রয়েছে। কয়েন কয়েন হচ্ছে বাংলায় যদি আমরা বলি ধাতব মুদ্রা, আর পেপার কারেন্সি হচ্ছে কাগজের মুদ্রা। তো পেপার কারেন্সি আছে, পেপার কারেন্সি 1 টাকা, 2 টাকা, 5 টাকারও কাগজের নোট আছে। পাশাপাশি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, এই নোটগুলো আমাদের দেশে প্রচলিত। এগুলোকে বলা হয় লিগ্যাল টেন্ডার মানি অথবা ফিয়াট মানি। আর এই টাকা সরবরাহ করা হয় সরকারের পক্ষ থেকে। দ্বিতীয় ধরনের যে টাকা রয়েছে বা মানি রয়েছে সেটিকে বলা হয় নন লিগ্যাল টেন্ডার মানি, যেমন চেক বা ডিমান্ড ডিপোজিট। এটিও এক প্রকার টাকা। যেমন এইখানে একটি চেকের ছবি দেখা যাচ্ছে, এটি হচ্ছে আইএফআইসি ব্যাংকের একটি চেক। চেকের মাধ্যমেও আমরা অর্থনীতিতে অনেক কাজ করতে পারি। ধরুন আপনি কাউকে টাকা না দিয়ে চেক দিলেন, সেই চেক ব্যাংকে দাখিল করে সে টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন। আপনি কোনো ব্যাংকের সুদ নগদ টাকায় না দিয়ে চেকের মাধ্যমে দিতে পারেন। আপনি কারো কাছ থেকে জমি ক্রয় করবেন, আপনার কাছে নগদ টাকা নেই, আপনি চেকের মাধ্যমে টাকা দিতে পারেন। তাহলে চেকও এক ধরনের টাকা হিসাবে ব্যবহার হয়। সেটিকে বলা হয় ডিমান্ড ডিপোজিট বা নন লিগ্যাল টেন্ডার মানি। তাহলে কাইন্ডস অফ মানির উত্তর হবে দুই ধরনের প্রধানত: এক, লিগ্যাল টেন্ডার মানি; দুই, নন লিগ্যাল টেন্ডার মানি। লিগ্যাল টেন্ডার মানি আবার দুই ধরনের: কয়েন এবং পেপার কারেন্সি, ধাতব মুদ্রা আর কাগজের মুদ্রা বা কাগজের নোট। নন লিগ্যাল টেন্ডার মানি হচ্ছে চেক। পরবর্তী প্রশ্ন, ডিমান্ড ফর মানি, মানে টাকার চাহিদা বা অর্থের চাহিদা কিংবা মুদ্রার চাহিদা কেন তৈরি হয়, কেন মানুষ টাকা রাখতে চায়, কি কারণে টাকার প্রয়োজন, বা কি কারণে মানুষ টাকা নিজের কাছে সংরক্ষণ করতে চায়। এই ডিমান্ড ফর মানি তিনটি কারণে হয়ে থাকে। এক, ট্রানজাকশন মোটিভ। ধরুন আপনি কোনো কিছু কেনাকাটা করতে গেলে আপনার টাকা লাগবে। এই যে এখানে একটি ছবি দেওয়া হয়েছে, মানে সংশ্লিষ্ট টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু ছবি দেখানো হচ্ছে, যাতে আপনারা এটি সহজে বুঝতে পারেন। ট্রানজাকশন মোটিভ, ট্রানজাকশন অর্থ হচ্ছে লেনদেন করা, মোটিভ হচ্ছে উদ্দেশ্য। অর্থাৎ আমরা কোনো কিছু লেনদেন করার উদ্দেশ্যে আমরা টাকা চাই বা টাকা রাখতে চাই। যেমন এইখানে দেখেন, আপনি যদি কোনো কিছু কেনাকাটা করেন আপনার টাকা লাগবে। 2 নম্বর হচ্ছে প্রিকশনারি মোটিভ। প্রিকশন কথার অর্থ হচ্ছে সতর্কতা, পূর্ব সতর্কতার জন্য মানুষ টাকা সংরক্ষণ করে। এখানে দেখেন মানি ব্যাগে অনেক ডলার সংরক্ষণ করে রয়েছে এক ব্যক্তি। ভবিষ্যতে আমার টাকার প্রয়োজন হতে পারে, আমার চিকিৎসার খরচ লাগতে পারে, পড়াশোনার খরচ লাগতে পারে, দেশের বাইরে ভ্রমণের খরচ প্রয়োজন হতে পারে। বিভিন্ন কারণেই বাড়ি নির্মাণের কাজ থাকতে পারে, ফ্ল্যাট ক্রয়ের কাজ থাকতে পারে, স্কলারশিপের জন্য আবেদন করার প্রয়োজন হতে পারে, পাসপোর্ট করার জন্য ফি জমার প্রয়োজন হতে পারে। বিভিন্ন কারণেই মানুষের ভবিষ্যতে টাকা পরিশোধ করতে হতে পারে। তো প্রিকশনের মোটিভ হচ্ছে পূর্বে থেকেই সতর্কতা অবলম্বন করে টাকা সংরক্ষণ করে রাখা। এই প্রিকশনের মোটিভের কারণেও মানুষ টাকা রাখতে চায়। তৃতীয় যে কারণ সেটি হচ্ছে স্পেকুলেটিভ মোটিভ। এটি অনেকটা হচ্ছে ফটকা কারবারি বা
শেয়ার মার্কেটের বিষয়ের মতো অনেকটা। এইখানে যে গ্রাফটা দেখানো হচ্ছে, দেখেন একটা গ্রাফ ঊর্ধ্বমুখী আর একটা গ্রাফ নিম্নমুখী। ধরুন আপনার ধারণা হচ্ছে আজ থেকে 2 মাস পরে বাজারে স্বর্ণের দাম কমে যাবে। তো আপনি তখন স্বর্ণ ক্রয় করে রাখবেন। আবার আপনার ধারণা হতে পারে এখন বেক্সিমকো কোম্পানির যে শেয়ার রয়েছে, সেই শেয়ারের বর্তমান যে দাম রয়েছে, আজ থেকে 3 মাস পরে এই শেয়ারের দাম আরো বাড়বে। কিংবা স্কয়ার ফার্মাসিউটিক্যালের যে শেয়ার বাজারে ট্রেড হচ্ছে, সেই শেয়ারের দাম আগামী সপ্তাহে হঠাৎ করে বৃদ্ধি পাবে। কেন? কারণ তারা হয়তো ডিভিডেন্ড ঘোষণা করবে, কিংবা তাদের কোম্পানির সার্বিক অবস্থা খুবই ভালো, এই অর্থ বছরে অনেক টাকা প্রফিট করেছে। বিভিন্ন কারণে একটি কোম্পানির সুনাম বাজারে বেড়েছে, যার ফলে তার শেয়ারেও শেয়ারের মূল্যে একটি প্রভাব পড়েছে। তো এই যে কোনো জিনিসের মূল্য বৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে বা সম্ভাবনা রয়েছে, তো সেখান থেকে ধারণা করে মানুষ যে টাকা সংরক্ষণে রাখতে চায়, এটি হচ্ছে স্পেকুলেটিভ মোটিভ। তাহলে ডিমান্ড ফর মানির কয়টি মোটিভ রয়েছে? উত্তর হচ্ছে 3টি। ট্রানজ্যাকশন মোটিভ, লেনদেন করার জন্য; প্রিকশনারি মোটিভ, পূর্ব সতর্কতার জন্য; স্পেকুলেটিভ মোটিভ, কোনো কিছুর মূল্যের দাম উত্থান পতন এর ক্ষেত্রে পূর্ব থেকেই উপলব্ধি করে যে অর্থ সংরক্ষণ করা হয়। মেজার্স অফ মানি সাপ্লাই, এটি একটি ম্যাথ। এটি পরীক্ষায় আসে, অঙ্ক আকারেই আসে, মানে ম্যাথমেটিক্যাল টার্ম আকারেই আসে। এই ম্যাথটা আপনার আহ, আসে, ইনফরমেশন দেওয়া থাকে প্রশ্নে, আপনাকে ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। এইখানে দেখুন, একটা টেবিল দেওয়া রয়েছে। টেবিলটাতে আছে মানি টাইপ প্রথমে, মানে অর্থের ধরন বা টাকার ধরন। দ্বিতীয় কলামে আছে কনস্টিটিউয়েন্ট, অর্থাৎ উপাদান। তৃতীয় কলামে আছে ভ্যালু ইন টাকা। তো মেজার্স অফ মানি সাপ্লাই, অর্থের যে যোগান বা মানি সাপ্লাই বা টাকার যে সরবরাহ হয়, এই সাপ্লাই এর ক্ষেত্রে টাকাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ন্যারো মানি, আর একটা ব্রড মানি। ন্যারো মানিকে বলা হয় M1, ব্রড মানিকে বলা হয় M2। ন্যারো মানির উপাদান কোনগুলো দেখুন। ন্যারো মানির উপাদান হচ্ছে কারেন্সি আউটসাইড ব্যাংকস, মানে ব্যাংকের বাহিরে যে টাকা রয়েছে। কারেন্সি হচ্ছে টাকা বা মুদ্রা বা অর্থ যেটাই বলেন। ব্যাংকের বাহিরে যে টাকা, অর্থাৎ সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশের যত ব্যাংক রয়েছে, এই ব্যাংকের বাহিরে জনগণের কাছে যে টাকা, সেটি হচ্ছে কারেন্সি আউটসাইড ব্যাংকস। এইখানে একটি ভ্যালু দেওয়া আছে কত? 1 লক্ষ টাকা। দ্বিতীয় যে ঘর আছে, এটি হচ্ছে রো, ডিমান্ড ডিপোজিট। এটি কি এর আগে বলেছি? চেক। ডিমান্ড ডিপোজিট হিসেবে আছে 50,000 টাকা। তো ন্যারো মানিকে সংক্ষেপে বলা হয় M1। এই M1 ক্যালকুলেট করতে হবে আপনার কারেন্সি আউটসাইড ব্যাংক এবং ডিমান্ড ডিপোজিট, এই দুইটার যোগফল হচ্ছে M1 বা ন্যারো মানি। তাহলে আমরা এই দুটাকে যোগ করলে কত হবে? কারেন্সি আউটসাইড ব্যাংক হচ্ছে 1 লক্ষ টাকা, আর ডিমান্ড ডিপোজিট হচ্ছে 50,000 টাকা। তাহলে দুটো যোগ করলে হবে 1,50,000 টাকা বা 1.5 লক্ষ টাকা। তাহলে এই ছক থেকে বা এই টেবিল থেকে যদি আপনাকে ক্যালকুলেট করতে বলে যে M1 কত, আপনার উত্তর কত হবে? 1,50,000 টাকা। কিভাবে হলো? কারেন্সি আউটসাইড ব্যাংক প্লাস ডিমান্ড ডিপোজিট, এই দুটো যোগ করলে যা আসবে তাই হচ্ছে M1 বা ন্যারো মানি। আচ্ছা, এরপরে আসুন, আরেকটি টার্ম আছে অর্থনীতিতে, সেটি হচ্ছে টাইম ডিপোজিট। টাইম ডিপোজিট কোনটা? যেগুলো হচ্ছে স্থায়ীভাবে ব্যাংকে আমানত রাখা হয়। যেমন ধরুন এফডিআর, ফিক্সড ডিপিএস। মানুষ যে এফডিআর করে সেটা 5 বছর, 6 বছর, 2 বছর, 1 বছর, 6 মাস, যাই হোক, একটা নির্দিষ্ট সময়ের জন্য করে, ওই সময়ের আগে এটি সাধারণত ভাঙা হয় না। তো এটি হচ্ছে টাইম ডিপোজিট, যেটা দীর্ঘমেয়াদে। আর ডিমান্ড ডিপোজিট হচ্ছে আপনি চাহিদা মাত্রই ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন। যেমন হচ্ছে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্টের চেক যদি আপনি ব্যাংকে দাখিল করেন, আপনাকে টাকা দিয়ে দিবে ব্যাংক। তো টাইম ডিপোজিট এখানে আছে টেবিলে কত? 25,000 টাকা। ব্রড মানিটা ক্যালকুলেট হবে কিভাবে?
ন্যারো মানি বা M1 এর সাথে টাইম ডিপোজিট যোগ করলেই হয়ে যাবে ব্রড মানি বা M2। আমরা কিছুক্ষণ আগে M1 বা ন্যারো মানি ক্যালকুলেট করেছিলাম 1,50,000 টাকা, তার সাথে টাইম ডিপোজিট আছে 25,000 টাকা। তাহলে ব্রড মানি কত হবে? M1 প্লাস টাইম ডিপোজিট, অর্থাৎ 1,50,000 প্লাস 25,000, সব মিলিয়ে কত হবে? 1,75,000 টাকা। এটি হচ্ছে ব্রড মানি। আমি আবার বলছি, ন্যারো মানি বা M1, ব্রড মানি M2। ন্যারো মানির ভিতরে থাকবে কারেন্সি আউটসাইড ব্যাংকস প্লাস ডিমান্ড ডিপোজিট, আর ব্রড মানির মধ্যে থাকবে M1 প্লাস টাইম ডিপোজিট। এই টেবিল, এখানে যে মূল্যগুলো দেওয়া রয়েছে, এটি পরীক্ষায় ভিন্ন রকম থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আপনার কাজ হচ্ছে ফর্মুলা বা সূত্র অনুযায়ী যোগ করা বা ক্যালকুলেশন করা। পরবর্তী প্রশ্ন, প্রাইস অফ মানি। এখানে দেখেন দুটো গ্রাফ দেওয়া রয়েছে বা ছক, ডায়াগ্রাম দেওয়া রয়েছে। আপনারা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এই ডায়াগ্রাম যদি পরীক্ষার খাতায় লিখতে পারেন, আপনারা মার্ক বেশি পাবেন। কেন? কারণ হচ্ছে এক্সামিনার একটু ব্যতিক্রমী খাতা দেখতে পছন্দ করে, যে খাতার ভিতরে চার্ট থাকবে, গ্রাফ থাকবে, ডায়াগ্রাম থাকবে, টেবিল থাকবে, বিভিন্ন ফর্মুলা থাকবে, কোটেশন থাকবে, খাতা মার্জিনের ভিতরেই উত্তরগুলো লেখা থাকবে। এরকম সুন্দর উপস্থাপনা হলে পরীক্ষায় ভালো মার্ক পাওয়া যাবে এবং একবারের চেষ্টাতেই ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা উত্তীর্ণ হওয়া যাবে। দেখুন, প্রাইস অফ মানি। এই যে এখানে যে দুটো চার্ট আছে, যারা ইকোনমিক্স সম্পর্কে ধারণা রাখেন তারা বুঝবেন এটিকে হচ্ছে ইকুইলিব্রিয়াম, অর্থাৎ এই যে এই রেখাটি হচ্ছে ডিমান্ড কার্ভ। কার্ভ শব্দের অর্থ রেখা, ডিমান্ড হচ্ছে চাহিদা, এটি হচ্ছে চাহিদা রেখা। আর এইটি হচ্ছে সাপ্লাই কার্ভ বা যোগান রেখা। চাহিদা এবং যোগান যেই জায়গায় একত্রিত হয় সেখানেই ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তো এই হচ্ছে ইন্টারেস্ট রেট, অর্থাৎ এই জায়গাতে ভারসাম্য তৈরি হয়েছে বাজারে, ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেট। এই এই গ্রাফটা দেখেন, যেটি আপনাদের বইয়ের সাথে মিল আছে। এই জায়গাতে MS, MD, MP তিনটা টার্ম আছে। এগুলোর পূর্ণরূপ দেখেন, MD হচ্ছে ডিমান্ড ফর মানি, অর্থাৎ টাকার চাহিদা। MS হচ্ছে সাপ্লাই অফ মানি, এই যে MS, অর্থাৎ টাকার যোগান বা অর্থের যোগান বা মুদ্রার যোগান। আর MP হচ্ছে প্রাইস অফ মানি, অর্থাৎ মানির মূল্য বা টাকার মূল্য বা অর্থের মূল্য। প্রাইস অফ মানি MP, প্রাইস অফ মানি MS, সাপ্লাই অফ মানি MD, ডিমান্ড ফর মানি। আমি আবার বলছি, MD এর পূর্ণরূপ হচ্ছে ডিমান্ড ফর মানি, MS এর পূর্ণরূপ হচ্ছে সাপ্লাই অফ মানি, এবং MP এর পূর্ণরূপ হচ্ছে প্রাইস অফ মানি। এই ডায়াগ্রামটা দেখেন, এই যে MD, ডিমান্ড ফর মানি, এটি কিন্তু একটি নেগেটিভ, অর্থাৎ নিচের দিকে যদি আসেন এই দিকে ডিমান্ড বাড়ে। যখন ডিমান্ড বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে প্রাইস কমবে। আবার উপরে যদি যান, ডিমান্ড হ্রাস পাবে, প্রাইস বৃদ্ধি পাবে। আর এই যে ভার্টিক্যাল যেটি দেখতে পাচ্ছেন ফিক্সড করা, এটি হচ্ছে সাপ্লাই কার্ভ। টাকার সাপ্লাই ফিক্সড, বা এটি যে কোনো দেশের যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক এই মানি সাপ্লাইটি করে থাকে এককভাবে, যার কারণে সাপ্লাই কার্ভটা একেবারেই ফিক্সড করে দেওয়া রয়েছে। এটি যদিও শিফট হয়, যেমন MS এইদিকেও ডান দিকেও শিফট হতে পারে, আবার বাম দিকেও শিফট হতে পারে, MS1 বা MS2। সাপ্লাই কার্ভ শিফট হবে কি হবে না সেটা নির্ভর করবে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের উপর। আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এটি আরেকটু ডিটেলস দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, প্রাইস অফ মানি, রেট অফ ইন্টারেস্ট ইজ নোন অ্যাজ প্রাইস অফ মানি। এই যে এখানে প্রাইস অফ মানি, আবার এই জায়গায় দেখা যাচ্ছে ইন্টারেস্ট রেট। এই অর্থের দাম বা টাকার মূল্যকে
পরিমাপ করা হয় একটি অর্থনীতিতে সুদের হার দিয়ে, ইন্টারেস্ট রেট দিয়ে। দ্বিতীয়ত, ইন্টারেস্ট ইজ ডিটারমাইন্ড বাই দ্য ইন্টারাকশন বিটুইন ডিমান্ড ফর মানি অ্যান্ড সাপ্লাই অফ মানি। একটি অর্থনীতিতে টাকার চাহিদা, মানি অর্থ হচ্ছে অর্থ বা টাকা, ডিমান্ড হচ্ছে চাহিদা, টাকার চাহিদা, সাপ্লাই হচ্ছে যোগান বা সরবরাহ। কিসের সরবরাহ? সাপ্লাই অফ মানি বা টাকার সরবরাহ। অর্থাৎ টাকার চাহিদা এবং টাকার সরবরাহ বা যোগান, এই দুটোর মাঝে যে ইন্টারাকশন হয় তার ভিত্তিতেই মূলত ইন্টারেস্ট রেটটা নির্ধারণ হয়। এই দেখুন, এই যে এটা ডিমান্ড কার্ভ আর এটা সাপ্লাই কার্ভ, এই দুটো এই একটা পয়েন্টে মিলিত হয়েছে। যেইখানে মিলিত হচ্ছে সেইখানেই ইন্টারেস্ট রেট নির্ধারণ হচ্ছে বা প্রাইস অফ মানি নির্ধারণ হচ্ছে। তৃতীয়ত, ডিমান্ড ফর মানি ডিপেন্ডস অন ইনকাম এন্ড প্রাইস লেভেল। টাকার চাহিদাটা নির্ভর করে দুটো বিষয়ের উপর, একটা হচ্ছে মানুষের আয় আর একটা হচ্ছে বাজারে জিনিসপত্রের দামের উপর। আপনারা জানবেন অর্থনীতিতে একজন ব্যক্তি রয়েছে খুবই বিখ্যাত অর্থনীতিবিদ, যার বই বা যার থিওরি বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিবিদরা অনুসরণ করে। ডিমান্ড মানিটা আবার একটু নাম বললেন। হচ্ছে আহ, আচ্ছা স্যার, তার নাম হচ্ছে জন মায়ার্ড কেইন্স। এই কেইন্স এর যে থিওরি, এটিকেই বলা হয় কেইনিশিয়ান থিওরি। তো ডিমান্ড ফর মানি আর সাপ্লাই অফ মানি, এই দুটোর ইন্টারাকশনে ইন্টারেস্ট রেটটা নির্ধারণ হয়। এটা আমি আবার যা আপনাদের জানাচ্ছি সেটি হচ্ছে, অর্থনীতিতে প্রাইস অফ মানি নির্ধারণ হবে এই গ্রাফের ভিত্তিতে। এই গ্রাফে কয়েকটা কার্ভ আছে। এম এস হচ্ছে, এইখানে পূর্ণরূপ দেওয়া আছে সাপ্লাই অফ মানি, এম এস, মানি সাপ্লাই এভাবেও বলতে পারেন, অথবা সাপ্লাই অফ মানি এভাবেও বলতে পারেন। সাপ্লাই হচ্ছে সরবরাহ করা বা যোগান দেওয়া, অর্থাৎ কতটুকু টাকা বাজারে সরবরাহ হচ্ছে। আর ডিমান্ড, এম ডি হচ্ছে ডিমান্ড ফর মানি বা মানি ডিমান্ড, এটা হচ্ছে টাকার চাহিদা। আর এম এস হচ্ছে টাকার যোগান। চাহিদা এবং যোগান যেই জায়গায় একত্রিত হবে সেই জায়গাতেই টাকার মূল্য নির্ধারণ হবে বা টাকার মান নির্ধারণ হবে। চাহিদা এবং যোগান, ডিমান্ড এবং সাপ্লাই যেই পয়েন্টে মিলিত হবে সেই পয়েন্টেই একটি অর্থনীতিতে টাকার মূল্য নির্ধারণ হবে। এই প্রাইস অফ মানিকে ইকোনমিতে ইন্টারেস্ট রেট হিসাবে বিবেচনা করা হয়। এই গ্রাফের সাথে আরো একটি গ্রাফ এখানে দেওয়া হয়েছে। এই ডি আর এইখানকার ডি একই জিনিস। এখানে দেওয়া হচ্ছে এম ডি মানে ডিমান্ড ফর মানি, আর এই ডি হচ্ছে শুধু ডি মানে যে কোনো কিছুর চাহিদা। নিচে অবশ্য লেখা আছে কোয়ান্টিটি অফ মানি বা টাকার পরিমাণ। আর এস হচ্ছে সাপ্লাই বা সরবরাহ। এইখানে দেখুন ডিমান্ড কার্ভ, সাপ্লাই কার্ভ বা চাহিদা রেখা এবং যোগান রেখা যেই জায়গায় একত্রিত হয় সেই জায়গাতেই ইন্টারেস্ট রেটটা নির্ধারণ হয় অর্থনীতিতে। এই সাইডটা হচ্ছে ইন্টারেস্ট রেট আর নিচের সাইডটা হচ্ছে কোয়ান্টিটি অফ মানি। আর এইখানে নিচের সাইড কোয়ান্টিটি অফ মানি আর এই সাইডটা হচ্ছে প্রাইস অফ মানি, এমপি। এখন এটি আমরা দেখব বিস্তারিতভাবে, কি কি কারণে মানুষের ডিমান্ড তৈরি হয় টাকার প্রতি। আরেকটি জিনিস আমরা দেখব, মানি সাপ্লাই কোন প্রতিষ্ঠান করে একটি রাষ্ট্রে। তার পরবর্তীতে আমরা বুঝতে পারবো কিভাবে প্রাইস অফ মানি নির্ধারণ হয়, বা এই গ্রাফটা আমরা আরো বিস্তারিত বুঝতে পারবো। আসি এই যে প্রাইস অফ মানি বলতে কি বোঝানো হয়? ইন্টারেস্ট রেটকে, যেটি একটু আগে আমরা গ্রাফে দেখলাম, প্রাইস অফ মানি বা ইন্টারেস্ট রেট। এই ইন্টারেস্ট রেট নির্ধারণ হয় কিসের ভিত্তিতে? ডিমান্ড এবং সাপ্লাইয়ের যৌথ ক্রিয়ার মাধ্যমে। এই যে দেখুন, ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভ, এখানে কিন্তু ডাবল ডিমান্ড কার্ভ আছে। এটা একটা ডিমান্ড কার্ভ, এইটাও একটা ডিমান্ড কার্ভ, আবার এইটা একটা সাপ্লাই কার্ভ। তার ডান দিকেও একটা সাপ্লাই কার্ভ রয়েছে, তার বাম দিকেও একটা সাপ্লাই কার্ভ রয়েছে। এটা হচ্ছে যদি যোগানে পরিবর্তন আসে, আমরা বেসিক জিনিসটাই যে ইকুইলিব্রিয়াম যেখানে হচ্ছে এইটা যদি বুঝতে পারি, বাকি দুইটা অটোমেটিক্যালি বুঝতে পারবো। ইন্টারেস্ট রেট, তো ডিমান্ড ফর মানি নির্ভর করে দুটো বিষয়ের উপর, একটা হচ্ছে মানুষের আয় আর একটা হচ্ছে বাজারে জিনিসপত্রের দাম। কেইনসের মতে, ইফ ইকোনমি এক্সপেন্ড, এটার বাংলা বাংলা ও উত্তর দেওয়া আছে, একটু পরের স্লাইডেই থাকবে। ইফ ইকোনমি এক্সপেন্ড, যদি অর্থনীতির সম্প্রসারণ হয়, ইনকাম রাইজেস, আয় বাড়ে, ওয়েলথ ইনক্রিজেস, সম্পদও বাড়ে।
and people will want to hold more money as a store of value. এটিকে যদি আমরা বাংলায় বলি এইভাবে, যদি অর্থনীতির সম্প্রসারণ হয় তাহলে মানুষের আয় বৃদ্ধি পায়, মানুষের আয় বাড়লে সম্পদ বৃদ্ধি পায়। যখন মানুষের আয় এবং সম্পদ বৃদ্ধি পায় তখন মানুষ ভবিষ্যতের জন্য বেশি টাকা সংরক্ষণ করতে চায়। যখন মানুষ টাকা সংরক্ষণ করতে চায় তখন টাকার চাহিদা বেড়ে যায়। মানুষ চায় আমার কাছে আরো টাকা থাকুক, এই যে আরো টাকা থাকুক, এই যে মানুষের মনের আগ্রহ, এটি মূলত হচ্ছে ডিমান্ড তৈরি করে টাকার জন্য বা অর্থের জন্য। আচ্ছা, আরেকটা জিনিস রয়েছে, ইফ ইকোনমি এক্সপ্যান্ড, income rises, people will want to carry out more transactions using money as a medium of exchange. আমরা ক্লাসের শুরুতে বলেছি যে টাকা দিয়ে যে কোনো কিছু বিনিময় করা যায়। আমি বই ক্রয় করব, আমি দোকানদারকে টাকা দেব। আমি জামা ক্রয় করব, আমি দোকানদারকে টাকা দেব। আমি সবজি ক্রয় করব, আমি দোকানদারকে টাকা দেব। আমি সরকারি কোনো প্রতিষ্ঠানে গিয়ে মানে কোনো সেবা গ্রহণ করব, সেক্ষেত্রে সেই সেবা নেওয়ার ক্ষেত্রেও আমি সরকারকে নির্ধারিত পরিমাণ টাকা দিব। সেটি ভ্যাট হতে পারে, সেটি টোল হতে পারে, সেটি যে কোনো প্রকার ট্যাক্স হতে পারে। তো মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবেও টাকার প্রয়োজন হয়। যদি ইকোনমি এক্সপ্যান্ড, income rises, people will want to carry out more transactions using money as a medium of exchange. এই দুইটা কথা বলেছে জন মায়াটকিন্স। আপনারা যদি পরীক্ষার খাতায় এই উক্তি, উনার যে থিওরি, এই থিওরি লিখে তার পাশে তার নাম, এই অর্থনীতিবিদের নাম লিখে দিতে পারেন, এটি খাতায় মার্ক পাওয়ার ক্ষেত্রে খুবই সহায়ক ভূমিকা পালন করবে। দেখুন, এর বাংলা হচ্ছে, যখন অর্থনীতির সম্প্রসারণ হয় মানুষের আয় বৃদ্ধি পায় তখন মানুষ বেশি বেশি লেনদেন করার জন্য টাকা রাখতে চায়। এই যে এখানে একটা চার্ট দেখা যাচ্ছে, দেখুন ডিম আছে, সবজি আছে, মুরগি আছে। ধরুন, যদি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, আপনি কিন্তু আগে যেই আহ, দ্রব্য ক্রয় করতে পারতেন 100 টাকা দিয়ে, এখন 100 টাকা দিয়ে ওই সমপরিমাণ দ্রব্য ক্রয় করতে পারবে না, তার চেয়ে কম ক্রয় করতে পারবে। এই কারণে যখন বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পায় তখন পূর্বের টাকায় সমপরিমাণ জিনিস ক্রয় করা যায় না, তখন মানুষ আরো বেশি টাকা সংরক্ষণ করতে চায়। এখানে উল্লেখ করা হচ্ছে কি কি কারণে মানুষ টাকা সংরক্ষণ করতে চায়। এবার আসুন, সাপ্লাই অফ মানি বা টাকার যোগান। টাকার যোগান কে করে? টাকার যোগানটা করে মূলত একটি রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংক। আর এই সেন্ট্রাল ব্যাংক কিন্তু প্রফিটের কথা ভাবে না, ভাবে জাতি ন্যাশনাল ইন্টারেস্টের কথা। এইখানে দেখুন, আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখানে লেখা আছে অর্থ বা টাকার যোগান সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে। আর কেন্দ্রীয় ব্যাংক মুনাফার কথা ভাবে না, কেন্দ্রীয় ব্যাংক ভাবে জাতীয় স্বার্থের কথা। আরো একটা ছবি আছে, এই দেখেন, সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড, এটি হচ্ছে গাজীপুরে অবস্থিত, যেটিকে আমরা টাকশাল বলে থাকি, যেখান থেকে মূলত টাকা ছাপানো হয়। এর আগে আমরা গ্রাফে দেখিয়েছিলাম, এই যে গ্রাফে মানি সাপ্লাই কিন্তু ফিক্সড থাকতেছে। কেন ফিক্সড? কারণ মানি সাপ্লাই তো আপনার আমার মতো সাধারণ জনগণের উপর নির্ভরশীল না। মানি সাপ্লাই নির্ভরশীল হচ্ছে একটি প্রতিষ্ঠানের উপরে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে একটি অর্থনীতিতে বা একটি অর্থ বছরে কত টাকা ছাপাবে। কত টাকা ছাপাবে, কত টাকার নোট ছাপাবে, এটা নির্ভর করবে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের উপরে। যার কারণে মানি সাপ্লাইটা ফিক্স থাকে এবং এটা নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় ব্যাংকের দ্বারা। এবার আসুন, কনস্টিটিউয়েন্ট অফ মনিটারি সিস্টেম। আমাদের যে মনিটারি সিস্টেম, এই মনিটারি সিস্টেমের অংশীদার কারা? দুই ধরনের অংশীদার রয়েছে। এক, সেন্ট্রাল ব্যাংক। দুই, ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। সেন্ট্রাল ব্যাংক বলতে আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কিভাবে মনিটারি সিস্টেমে কাজ করে সে হচ্ছে, বাংলাদেশ ব্যাংক নোট বা কয়েন ছাপায়, সরবরাহ করে। আর ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ভিতরে কি রয়েছে? সরকারি এবং বেসরকারি ব্যাংক রয়েছে, দেশীয় ব্যাংক রয়েছে, বিদেশি ব্যাংক রয়েছে। এখানে তিনটি ব্যাংকের নাম দেওয়া আছে। একটি হচ্ছে সোনালী ব্যাংক, এটি রাষ্ট্রায়ত্ত, মানে এটি সরকারি ব্যাংক। দ্বিতীয়ত হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, এটি বেসরকারি ব্যাংক। তৃতীয় হচ্ছে কৃষি ব্যাংক, এটিও সরকারি ব্যাংক কিন্তু বিশেষায়িত সরকারি ব্যাংক। এই ব্যাংকিং সিস্টেমের মাধ্যমেই কিন্তু আমাদের এই মনিটারি সিস্টেমটা গঠিত হয়। এই ব্যাংকগুলোর কাজ কি? এই ব্যাংকগুলোর কাজ হচ্ছে যেমন চেক ইস্যু করা, ডিমান্ড ডিপোজিট ইস্যু করা, যেগুলো টাকার পর্যায়ে পড়ে। আমরা ক্লাসের শুরুর দিকে বলেছিলাম যে টাকা দুই ধরনের, একটা হচ্ছে লিগাল টেন্ডার মানি আর একটা হচ্ছে নন লিগাল টেন্ডার মানি। লিগাল টেন্ডার মানি ইস্যু করে কে? বাংলাদেশ ব্যাংক। আর নন লিগাল টেন্ডার মানি ইস্যু করে কে? এই ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। আজকের ক্লাস এই পর্যন্তই।
আমরা মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেমের মডিউল 1 এর ক্লাস করলাম জুম অ্যাপের মাধ্যমে। ক্লাসের রেকর্ডেড ভিডিওটি আমি সরবরাহ করব আপনাদের পুনরায় উপলব্ধি করার জন্য বা ক্লাসটি করার জন্য। এবং আমরা প্রতিটি মডিউল এইভাবে করে ক্লাসগুলো শেষ করার চেষ্টা করব, যাতে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরীক্ষার সামনে অক্টোবরে অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষায় আমরা ভালো ফলাফল অর্জন করতে পারি। আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। লার্ন উইথ খান এর পক্ষ থেকে রাজীব ভাই, আমি রাজীব খান। আহ জি বলুন। রাজীব ভাই, একটু কথা ছিল মানে ক্লাসটা নিছেন, ক্লাসটা অনেক ভালো লাগলো। কিন্তু যদি যে ক্লাসটা নিছেন, যে মানে এগুলো একটু শিখাইছেন আমাদেরকে, এটা প্রশ্নের নমুনা যদি দেওয়া যাইতো যে এই প্রশ্নগুলো এই আকারে আসে, তাহলে মনে হয় আরেকটু ভালো হইতো। ওকে, মতামতের জন্য ধন্যবাদ। মানে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় যেভাবে প্রশ্ন হয় সেই প্রশ্ন অনুযায়ী আমি ক্লাসে আলোচনা করব। মানে আমার ইয়েটা হচ্ছে, আহ, চিন্তাটা হচ্ছে মডিউলটা হবে, একটা মডিউল হবে এবং ওই মডিউলের পরবর্তী ক্লাসে প্রশ্ন আহ, দেখানো হবে। অর্থাৎ ডিপ্লোমা পরীক্ষাতে যে প্রশ্ন আসে হ্যাঁ সেই হ্যাঁ, ঠিক প্রশ্ন আছে। এবং তার উত্তর। প্রথমে ক্লাসটা হ্যাঁ, অনুষ্ঠিত হবে, এর পরবর্তীতে ওই ক্লাসেরই আবার কোশ্চেন সলভ হবে, যাতে পরীক্ষায় কি করে মানে কি কি ভাবে প্রশ্ন আসতে পারে, শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, টিকা বা নোট অথবা ম্যাথ, সেইভাবেও আমরা আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমি রাজীব খান সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আসসালাম।